তো আজকে দুটো জিনিসকে আমরা ফোকাস করব। ফার্স্ট অফ অল প্লাজমা মেমব্রেনসের মডেলস, অর্থাৎ প্লাজমা মেমব্রেনের কিছু বেসিক পয়েন্ট এবং প্লাজমা মেমব্রেন রিলেটেড কতগুলো মডেলস রয়েছে। নেক্সট এর সঙ্গে আমরা ডিসকাস করব যে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারকে রিভিল করার জন্য, অর্থাৎ সায়েন্টিস্টরা প্লাজমা মেমব্রেনের ডিটেল স্ট্রাকচার বোঝার জন্য যে টেকনিকটা পারফর্ম করেছিলেন, দ্যাট ইজ ফ্রিজ ফ্র্যাকচার টেকনিক। তো আজকের ক্লাসে এই দুটো জিনিস ডিসকাস করব। এর পরের যে ক্লাস, সেই ক্লাসে ডিজাইন করা থাকবে আমরা প্লাজমা মেমব্রেনের কম্পোনেন্ট নিয়ে স্টাডি করব, দ্যাট ইজ লিপিড অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটিন। আর লাস্ট ক্লাসে ফোকাস থাকবে যে প্লাজমা মেমব্রেনের লিপিড রাফট এবং তাদের বেসিক কিছু প্লাজমা মেমব্রেনের টনিসিটি নিয়ে। ওকে, টনিসিটি অফ প্লাজমা মেমব্রেন নিয়ে ডিসকাস করবো। তো মোটামুটিভাবে এই তিনটে পার্টে এই পুরো লেকচারটাকে প্লাজমা মেমব্রেন সিরিজকে শেষ করা হবে। তো প্লাজমা মেমব্রেনের যদি বেসিক কিছু পয়েন্টস আমরা দেখতে চাই, যে পয়েন্টসগুলো বিশেষ করে গেট এবং অল ইন্ডিয়া এমএসসি এন্ট্রান্স এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ সেটের জন্য ইম্পর্টেন্ট, যে প্লাজমা মেমব্রেনকে আমরা বলতে পারি যে দিস ইজ দ্য আউটার মোস্ট কভারিং অফ আ সেল। ডেফিনেটলি এটা তো আমরা জানি যে প্লাজমা মেমব্রেন একটা সেলের বাইরের কভারিং হয়। যদি আমরা ইমেজটাকে খেয়াল করার চেষ্টা করি, তাহলে এই ইমেজে আমরা দেখতে পাই যে এটা হলো একটা সেলের ভেতরের পোর্শন এবং এর বাইরের দিক দিয়ে প্লাজমা মেমব্রেন প্রেজেন্ট আছে। এবং প্লাজমা মেমব্রেনের ফিচার্স নিশ্চয়ই আমরা জানি যে প্লাজমা মেমব্রেন লিপিড বাইলেয়ার নিয়ে তৈরি হয়। তো এখানে দুটো বাইলেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ রেড কালারে এগুলো বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে, আমরা আসবো এগুলো নিয়ে ডিসকাসে। তো জাস্ট ওভারভিউ ক্লিয়ার করার জন্য এবং একটা ইমেজ প্রেজেন্টেশন যাতে মাথাতে ক্লিয়ার থাকে, সেই কারণে ইমেজটা দেওয়া আছে, যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা সেলের ভেতরের পোর্শন এবং এইটা সেলের বাইরের পোর্শন এবং তার মাঝখানে ব্যারিয়ার হিসেবে প্লাজমা মেমব্রেন প্রেজেন্ট আছে। এই পুরো স্ট্রাকচারটা হলো প্লাজমা মেমব্রেন। সো প্লাজমা মেমব্রেন ডেফিনেটলি দ্য আউটার মোস্ট কভারিং অফ সেল, রাইট। প্লাজমা মেমব্রেনের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হলো প্লাজমা মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল অর্থাৎ যে কোনো ধরনের সলিউটকে, সলিউট মানে যে সলিউট আর সলভেন্টের কনসেপ্ট আশা করি আমরা জানি। যদি আমরা সিম্পল একটা সলিউশন বানাতে চাই, সেখানে যদি আমরা ওয়াটার ইউজ করি আর তার মধ্যে যদি আমরা সল্ট অ্যাড করি, তাহলে এখানে যেটা আমি বাইরে থেকে অ্যাড করলাম দ্যাট ইজ সলিউট, আর যার মধ্যে অ্যাড করলাম দ্যাট ইজ সলভেন্ট। অর্থাৎ সলিউট আর সলভেন্ট মিলিয়ে কোনো সলিউশন তৈরি হয়। তো উইথ রেসপেক্ট টু দ্য সলিউট, অর্থাৎ সলিউটের ওপর বেস করে প্লাজমা মেমব্রেন কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ প্রত্যেক ধরনের সলিউটকে সে এন্ট্রি দেবে না। তার জন্য স্পেসিফিক কিছু নেচার রয়েছে, সিলেক্টিভলি চয়েস করে সে প্লাজমা মেমব্রেন যে কোনো ধরনের সলিউটকে এক্সট্রা সেলুলার পোর্শন অর্থাৎ বাইরের পার্ট থেকে ভেতরের পার্টে এন্ট্রি দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ ভেতরের পোর্শন থেকে বাইরে অ্যালাউ করবে যেতে। এই কারণে বলা হয় প্লাজমা মেমব্রেনকে সিলেক্টিভলি পারমিয়েবল। আরও কিছু মেমব্রেন হয় যেগুলোকে আমরা পারমিয়েবল নেচার বলি, মানে সে সব কিছুকেই ভেতরে প্রবেশ করতে দেবে বা বাইরে বেরোতে দেবে, কোনো রেস্ট্রিকশন নেই। বাট প্লাজমা মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল নেচারের হয়, কিছু স্পেসিফিক মলিকিউলসকেই সে ট্রাফিকিংয়ে হেল্প করে, অর্থাৎ বাইরে এবং ভেতরে আদান প্রদানে হেল্প করে। যদি আমরা প্লাজমা মেমব্রেনের মেমব্রেন পোটেনশিয়াল দেখতে চাই, মেমব্রেন পোটেনশিয়াল, তাহলে প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে মেমব্রেন পোটেনশিয়াল হয় -20 মিলিভোল্ট। এবার প্রশ্ন হচ্ছে মেমব্রেন পোটেনশিয়াল কী জিনিস? মেমব্রেন পোটেনশিয়াল বোঝার জন্য আমরা একটা বেসিক ডায়াগ্রাম দেখতে পারি। সাপোজ যদি আমরা এটাকে একটা সেল কল্পনা করে নিই এবং এটা একটা প্লাজমা মেমব্রেন, তাহলে আমরা দেখব যে আমাদের যে সেল, নর্মাল সেল, একটা নর্মাল সেলের প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে অর্থাৎ এক্সট্রা সেলুলার পোর্শনে, ওকে, এক্সট্রা সেলুলার পোর্শন বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে মানে সেলের বাইরে মেনলি সোডিয়াম প্রেজেন্ট থাকে অর্থাৎ Na+, মেনলি ম্যাগনেশিয়াম প্রেজেন্ট থাকে, মেনলি ক্যালসিয়াম প্রেজেন্ট থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের পজিটিভলি চার্জড আয়ন আমার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে বা এক্সট্রা সেলুলার পোর্শনে প্রেজেন্ট থাকে। যদি আমরা প্লাজমা মেমব্রেনের সেলুলার সাইটোসলিক পার্ট যদি আমরা দেখতে চাই, অর্থাৎ ভেতরের দিকের পোর্শন যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে কিন্তু না সোডিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এগুলোর চেয়ে যেটা মেন থাকে দ্যাট ইজ পটাশিয়াম, অর্থাৎ সেলের ভেতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি এবং সেলের বাইরে সোডিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেশি। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে একটা কনসেন্ট্রেশন বেশি থাকার জন্য এখানে একটা পজিটিভ চার্জ গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে প্লাজমা মেমব্রেনের বাইরে আর প্লাজমা মেমব্রেনের ভেতরে। গ্রেডিয়েন্ট বলতে এখানে একটা জাস্ট ডিফারেন্স ক্রিয়েট হয়েছে পজিটিভ চার্জের মধ্যে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা মেমব্রেন পোটেনশিয়াল বলি।
ওকে, তো মেমব্রেন পোটেনশিয়াল একটা নর্মাল সেল, একটা এক্সাইটিং নার্ভ সেল, তারপরে এক্সাইটেড মাসেল সেল, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। আমরা এখানে একটা নর্মাল কন্ডিশনে একটা সেলকে যদি অবজার্ভ করি তাহলে তার ক্ষেত্রেই মেমব্রেন পোটেনশিয়াল হয় -20 মিলিভোল্ট। এবার প্রশ্ন হচ্ছে যে সেলের ভেতরে কোনো জায়গায় তো আমি মাইনাস চার্জ দেখতে পাচ্ছি না, তাই না? আমরা দেখছি সেলের ভেতরে পটাশিয়াম আছে হুইচ ইজ অলসো আ প্লাস, আর সেলের বাইরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আছে, এগুলোও কিন্তু পজিটিভলি চার্জ আয়ন। তাহলে এখানে -20 মিলিভোল্ট কি রিপ্রেজেন্ট করছে, কেনই বা আমরা -20 মিলিভোল্ট দিচ্ছি? এটাকে বোঝার জন্য আমরা এইভাবে দেখতে পারি যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এটা কিন্তু মোর পজিটিভ নেচারের হয়, স্বাভাবিক, কারণ সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এতগুলো আয়ন আছে অ্যাবান্ডান্ট অ্যামাউন্টে, তাহলে এর পজিটিভটা একটু বেশি হবে কম্পেয়ার টু দ্য সাইটোসলিক ডোমেন, অর্থাৎ সেলের ভেতরের দিকে কিন্তু শুধুমাত্র পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি, বাকি আয়নগুলো কিন্তু কনসেন্ট্রেশন খুব কম। তাহলে যেহেতু পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি, তাহলে সাইটোসলিক ডোমেনটা বাইরের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের প্রসপেক্টিভে লেস পজিটিভ হবে, বাইরের প্রসপেক্টিভে। এবং এটাকে আমরা কি করে মেজার করতে পারি? যদি আমি খুব কমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখতে চাই, আমি ধরে নিলাম যে সেলের বাইরের দিকে 6টা পজিটিভ চার্জ আয়ন আছে, কথার কথা বলছি, এবং সেলের ভেতরের দিকে 2টো পজিটিভ চার্জ আয়ন আছে, রাইট? এবার সেলের ভেতরের প্রসপেক্টিভে মেমব্রেন পোটেনশিয়াল সবসময় আমরা ক্যালকুলেট করি প্লাজমা মেমব্রেনের ভেতরের প্রসপেক্টিভে বাইরে কতটা কনসেন্ট্রেশন আছে, কতটা পোটেনশিয়াল আছে। অর্থাৎ ভেতরের প্রসপেক্টিভে যদি আমরা বাইরের পোটেনশিয়াল বের করতে চাই তাহলে 2 - 6 = -4। তাহলে এইখানে কিন্তু মাইনাস চার্জ অ্যাপিয়ার হচ্ছে, মাইনাস অ্যাপিয়ার হচ্ছে, পজিটিভ অ্যাপিয়ার হচ্ছে না। যদি আমরা এখানে বলতাম যে বাইরের প্রসপেক্টিভে ভেতরের কতটা পোটেনশিয়াল, সেক্ষেত্রে আমরা 6 - 2 করতাম এবং 4 মিলিভোল্ট বলতাম। কিন্তু জেনারেলি মেমব্রেন পোটেনশিয়াল ক্যালকুলেট করা হয় ভেতরের প্রসপেক্টিভে বাইরে কতটা চার্জ ডিফারেন্স আছে। অর্থাৎ মেমব্রেন পোটেনশিয়াল বলতে আর কিছুই নয়, চার্জ ডিফারেন্সকে বোঝানো হয় ভেতরের প্রসপেক্টিভে বাইরের চার্জ ডিফারেন্স। তো ভেতরের প্রসপেক্টিভে বাইরের চার্জ ডিফারেন্স হচ্ছে 2 - 6 = -4। তো এই প্রসপেক্টিভে আমরা ক্যালকুলেট করে দেখেছি যে মেমব্রেন পোটেনশিয়াল নর্মাল একটা সেলের ক্ষেত্রে -20 মিলিভোল্ট হয়। যেমন আমরা যদি কোনো একটা নার্ভ সেলের কথা দেখি, তাহলে নার্ভ সেল হয়তো আমরা পড়ে এসেছি যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হয় -70 মিলিভোল্ট, তাই না? যেটা আবার বিভিন্ন সময় চেঞ্জ হয়, কখনো +30 হয়, কখনো +90 হয়, রাইট? তো এইভাবে চেঞ্জ হতে পারে। তো সেরকমই মেমব্রেন পোটেনশিয়াল চেঞ্জ হতে পারে, বাট একটা নর্মাল কন্ডিশনে মেমব্রেন পোটেনশিয়াল হয় -20 মিলিভোল্ট। তো মোটামুটিভাবে এই 3টে পয়েন্টকে আমরা মনে রাখার চেষ্টা করব যে প্লাজমা মেমব্রেন ইজ দ্য আউটার মোস্ট কভারিং, প্লাজমা মেমব্রেন সিলেক্টিভলি নেচারের হয় এবং প্লাজমা মেমব্রেনের মেমব্রেন পোটেনশিয়াল -20 মিলিভোল্ট হয়। প্লাজমা মেমব্রেনের বেসিক কম্পোজিশন যদি আমরা দেখতে চাই এই ছবিটার প্রসপেক্টিভে, তাহলে আমরা এখানে কি দেখতে পারি? আমরা এখানে দেখতে পারি যে প্লাজমা মেমব্রেনের লিপিড প্রেজেন্ট আছে, রাইট? অর্থাৎ এই মলিকিউলসগুলো লিপিডকে রিপ্রেজেন্ট করছে। ওকে, আমরা আসবো এগুলো প্রত্যেকটাই ডিটেলে। এছাড়া প্লাজমা মেমব্রেনে যে রেড কালারের কম্পোনেন্টগুলো আছে দ্যাট আর প্রোটিন, অর্থাৎ এখানে বেশ কিছু প্রোটিনস আছে। কিন্তু এছাড়াও আর এক ধরনের কম্পোনেন্ট থাকে যে কম্পোনেন্টগুলোকে আমরা বলি কার্বোহাইড্রেট। ওকে, কার্বোহাইড্রেট। তো একটা মেমব্রেনের কম্পোজিশন দেখলে, বেসিক কম্পোজিশন দেখলে আমরা এই 3টে পোর্শন পাই, লিপিড, প্রোটিন অ্যান্ড কার্বস। ওকে, কত পার্সেন্টে আমরা পেতে পারি? যত লিপিড, প্রোটিন এবং কার্বের যে পার্সেন্টেজ, এটা সেল টু সেল ভ্যারি করে। নার্ভ সেলের ক্ষেত্রে, মাসল সেলের ক্ষেত্রে, নর্মাল বডি সেলের ক্ষেত্রে ভ্যারি করে। তবে অন অ্যান অ্যাভারেজ আমরা যদি দেখতে চাই তাহলে একটা প্লাজমা মেমব্রেনে প্রোটিন 50% থাকে, লিপিড 50% থাকে, যদিও এটা ভ্যারি করতে পারে। ওকে, তাহলে এখানে প্রশ্ন আসছে যে 50-50 তো 100% হয়েই গেল, তাহলে কার্বোহাইড্রেট কোথা থেকে আসলো? উত্তর হচ্ছে কার্বোহাইড্রেটও 4 to 8% প্রেজেন্ট থাকে প্লাজমা মেমব্রেনে। কিন্তু কিভাবে? ম্যাথামেটিক্যাল ইকুয়েশন তো তা বলে না। আমি বলেই দিলাম অলরেডি যে প্রোটিন থাকে 50%, লিপিড থাকে 50%, তাহলে কোথা থেকে কার্বোহাইড্রেট আসছে? উত্তর হচ্ছে কার্বোহাইড্রেট কোনো ডিস্টিংক্ট লেয়ার ফর্ম করে না, অর্থাৎ কার্বোহাইড্রেট ফ্রিলি পাওয়া যায় না একটা প্লাজমা মেমব্রেনে। আইদার কার্বোহাইড্রেট লিপিডের সঙ্গে অ্যাড হতে পারে, কার্বোহাইড্রেট ধরে নেওয়া যাক লিপিডের সঙ্গে অ্যাড হয়ে আছে, অথবা কার্বোহাইড্রেট প্রোটিনের সঙ্গে অ্যাড হয়ে আছে। তাহলে প্রোটিনের কম্পোনেন্টের মধ্যেই কার্বোহাইড্রেট ঢুকে যাচ্ছে, লিপিডের কম্পোনেন্টের মধ্যেই কার্বোহাইড্রেট ঢুকে যাচ্ছে, ক্লিয়ারলি? তো কার্বোহাইড্রেট কোনো ফ্রি সাবস্টেন্স হিসেবে প্লাজমা মেমব্রেনে প্রেজেন্ট থাকে না। কার্বোহাইড্রেট আইদার লিপিডের সঙ্গে কম্বাইন করে থাকতে পারে,
যদি কার্বোহাইড্রেট লিপিডের সঙ্গে কম্বাইন করে থাকে তাকে আমরা বলি গ্লাইকোলিপিড বা ফসফোলিপিড, ওকে, অথবা সরি গ্লাইকোলিপিড আমরা বলতে পারি, ফসফোলিপিড নয়, গ্লাইকোলিপিড, গ্লাইকো স্ট্যান্ডস ফর কার্বোহাইড্রেট। আর যদি কার্বোহাইড্রেট প্রোটিনের সঙ্গে কম্বাইন হিসেবে থাকে তাহলে তাকে আমরা বলতে পারি ফসফোলিপিড। ওকে, সো লিপিড আইদার প্রোটিনের সঙ্গে থাকতে পারে অথবা আইদার প্রোটিনের সঙ্গে যুক্ত থাকতে পারে অথবা লিপিডের সঙ্গে যুক্ত থাকতে পারে। যদি লিপিডের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলি গ্লাইকোলিপিড, আর যদি প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। ওকে, গ্লাইকো মিনস কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটকে আমরা ফ্রি স্টেটে পাবো না ঠিকই, এই কারণে কার্বোহাইড্রেট পার্সেন্টেজটা আলটিমেটলি প্রোটিন আর লিপিডের পার্সেন্টেজের মধ্যেই ঢুকে যায়। তাই একটা প্লাজমা মেমব্রেনে প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট এই বেসিক তিনটে কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে। ওকে, তো এগুলো ছিল বেসিক্স অ্যাবাউট প্লাজমা মেমব্রেন। এবার প্লাজমা মেমব্রেনের মডেলস নিয়ে যদি কথা বলা যায়, এখনকার দিনে তো আমরা জানি যে প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো সিঙ্গার-নিকলসন মডেল। কিন্তু যখন একদম ফার্স্ট মোটামুটিভাবে আমরা 1800 সেঞ্চুরির দিকে যদি যাই তাহলে 1895, 60 এরকম টাইমটাতে প্লাজমা মেমব্রেন সংক্রান্ত কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে ছিল না। তো সেখানে বিভিন্ন সায়েন্টিস্ট তাদের বিভিন্ন মতাদর্শ এখানে রেখেছিলেন এবং সেগুলো পরবর্তীকালে ধীরে ধীরে খণ্ডিত হয়ে আলটিমেটলি আমরা সিঙ্গার-নিকলসন মডেলে ফোকাস করি, তাই তো। তো কী কী মডেল প্লাজমা মেমব্রেন রিলেটেড এতদিন অবধি এসছে? প্লাজমা মেমব্রেন রিলেটেড প্রথম যে মডেলটা দেওয়া হয় দ্যাট ইজ নোন অ্যাজ ওভারটন মডেল। ওকে, ওভারটন মডেল 1895-এ প্রথম দেওয়া হয় এবং এই মডেল কি বলে? এই মডেল কিছুই নয়, সিম্পল বলে যে প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অফ লিপিডস। প্লাজমা মেমব্রেন একমাত্র লিপিড নিয়ে তৈরি। ভাবাই যাচ্ছে যে সেরকম একটা টাইমে যেখানে প্লাজমা মেমব্রেন সংক্রান্ত কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে ছিল না, তো সেখানে এই কথাটাও বলা কিন্তু অনেকটা বড় ব্যাপার। তো প্লাজমা মেমব্রেন শুধুমাত্র লিপিড নিয়ে তৈরি এবং সেই লিপিডটা মোনোলেয়ারে থাকে, মোনোলেয়ার অর্থাৎ সিঙ্গেল লেয়ার ফর্ম করে থাকে, জাস্ট লাইক দিস ইমেজ। অর্থাৎ সিঙ্গেল লেয়ারে লিপিড থাকে প্লাজমা মেমব্রেনে, এই কথাটা বলেছিলেন সায়েন্টিস্ট ওভারটন এবং এই মডেলটাকে বলা হয় ওভারটন মডেল। ঠিক কিছুদিন পরে আর দুজন সায়েন্টিস্ট আসলেন, গর্টার অ্যান্ড গ্রিয়েন্ডেল। ওকে, এরা মোটামুটিভাবে 1925 অ্যারাউন্ড বললেন যে না, প্লাজমা মেমব্রেনে লিপিডস তো আছে ঠিকই, কিন্তু লিপিডস মোনো লেয়ারে নেই, লিপিডস বাই লেয়ার ফর্ম করে আছে। লিপিডস ফর্ম করে আছে বাই লেয়ার, অর্থাৎ দুটো লেয়ারে লিপিডস আছে, জাস্ট লাইক দিস ইমেজ, দুটো লেয়ারে লিপিডস আছে। ওকে, এবার একটা লিপিডসের যদি আমি স্ট্রাকচার দেখতে চাই তাহলে এই ধরনের যে স্ট্রাকচার আমরা লিপিডে দেখি, এই স্ট্রাকচারটা কি রিপ্রেজেন্ট করে? এই স্ট্রাকচারটা এটাই রিপ্রেজেন্ট করে যে লিপিডের যে হেড, সেই হেডটা হয় হাইড্রোফিলিক। ওকে, অর্থাৎ ওয়াটার লাভিং, জলকে ভালোবাসে, এবং এই পার্টটা হয় হাইড্রোফোবিক, টেল পার্টটা হয় হাইড্রোফোবিক, অর্থাৎ সে ওয়াটার হেড করে, জলকে ঘৃণা করে, সে জলের সংস্পর্শে থাকতে চায় না। তো যখনই একটা প্লাজমা মেমব্রেনের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখব তাহলে ধরে নেওয়া যাক যে এইটা হলো সাইটোসলিক পার্ট, মানে এই দিকটা হলো প্লাজমা মেমব্রেনের ভেতরের দিক, মানে সেলের দিকের পোর্শন, এবং এটা হলো নন সাইটোসলিক পার্ট। তো আমরা জানি সে সাইটোসলিক হোক না কেন বা নন সাইটোসলিক, মানে এই ইমেজটা যদি আমরা দেখার চেষ্টা করি তো দিস ইজ দ্য সাইটোসলিক ডোমেন অ্যান্ড দিস ইজ দ্য নন সাইটোসলিক ডোমেন, তাই তো। তো নন সাইটোসলিক আর সাইটোসলিক দুই দিকেই যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এই পোর্শনগুলোতে অ্যাকচুয়ালি থাকে কি? এই পোর্শনগুলোতে ওয়াটার প্রেজেন্ট থাকে, জল থাকে। তাহলে এই জলগুলোর দিকে যদি আমরা টেলটাকে দিতাম তাহলে সেই টেল তো ডিসরাপ্ট করে যেত, কারণ সে জলকে হেড করে। এই কারণেই প্লাজমা মেমব্রেন নিজের মধ্যে এমন অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে যাতে হেডগুলো খেয়াল করে দেখা যাক সাইটোসলিক এবং নন সাইটোসলিক, অর্থাৎ যেদিকে ওয়াটার আছে সেদিকে ফেস করে আছে প্রত্যেকটার হেড। এই লেয়ারের হেডগুলো নন সাইটোসলিককে ফেস করে আছে আর ভেতরের লেয়ারের হেডগুলো সাইটোসলিককে ফেস করে আছে, এবং তাদের দুজনের মাঝখানে সুরক্ষিত অবস্থায় আছে টেল পার্টটা। তো একমাত্র এই কারণেই এই ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখা যায় লিপিড বাই লেয়ারে, যেখানে হেডগুলো অপোজিট ডাইরেকশনে প্রেজেন্ট থাকে যাতে তারা সাইটোসলিক এবং নন সাইটোসলিকের ওয়াটার পার্টকে ফেস করতে পারে, কারণ হেড মানেই সে হাইড্রোফিলিক, ওয়াটার লাভিং। ওকে, এর পরবর্তীকালে বেশ কিছুদিন পরে আরেকজন সায়েন্টিস্ট আসলেন, ড্যানিয়েল অ্যান্ড ড্যাভসন। সেই দুজন সায়েন্টিস্ট এসে মোটামুটিভাবে 10 বছর পর 1935 খ্রিস্টাব্দ নাগাদ বললেন যে না, শুধুমাত্র প্লাজমা মেমব্রেনে লিপিডই নেই, প্লাজমা মেমব্রেনে লিপিড তো আছেই, কিন্তু লিপিড ছাড়া প্রোটিন প্রেজেন্ট আছে। এবং তিনি অদ্ভুত কথা বললেন, তিনি বললেন যে এখানে স্যান্ডউইচ মডেল ফর্ম করছে।
স্যান্ডউইচ ফর্ম করছে। কিভাবে স্যান্ডউইচ ফর্ম করছে? তাহলে তার উত্তর আমরা খুব সহজভাবেই দিতে পারি যে এইখানে যদি আমরা ছবিটাকে দেখার চেষ্টা করি তাহলে এগুলো প্রোটিনকে রিপ্রেজেন্ট করছে, এই পোর্শনটা লিপিডকে রিপ্রেজেন্ট করছে এবং এই পোর্শনটা প্রোটিনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ওপরে একটা প্রোটিনের ডিস্টিংক্ট লেয়ার, মাঝে আমার লিপিডের বাই লেয়ার, রাইট, লিপিডের বাই লেয়ার, এবং তার নিচে আর একটা প্রোটিনের ডিস্টিংক্ট লেয়ার। তার মানে এখানে লিপিডসগুলো প্রোটিন দ্বারা স্যান্ডউইচড হয়ে গেছে, অর্থাৎ উপরে দুটো প্রোটিন এবং মাঝখানে লিপিড। এই ধরনের একটা মডেল তিনি এস্টাবলিশ করলেন এবং বললেন স্যান্ডউইচ মডেল। অনেক সময় এই মডেলকে আমরা ট্রাই ল্যামিনার মডেল হিসেবেও চিনি। ট্রাই ল্যামিনার মডেল, ট্রাই ল্যামিনার বলতে এখানে ল্যামিনার কথাটার অর্থ লেয়ার বা ডিস্টিংক্ট পোর্শন বোঝাতে ব্যবহার করা হচ্ছে। যেহেতু এখানে তিনটে লেয়ারের কথা হচ্ছে, ট্রাই ল্যামিনার অর্থাৎ বাইরে প্রোটিন, ভেতরে প্রোটিন এবং মাঝখানে স্যান্ডউইচ হিসেবে কে আছে, দুটো লেয়ারের লিপিড। তাই এই মডেলকে ট্রাই ল্যামিনার মডেলও বলা হয়। ধীরে ধীরে কিন্তু যত সময় যাচ্ছে উন্নত ধরনের মতবাদ কিন্তু আসছে। কিন্তু এই যে ড্যানিয়েল এবং ড্যাভসনের মডেল, এই মডেলটাকেই কিছুটা মডিফাই করলেন রবার্টসন, সায়েন্টিস্ট রবার্টসন। মোটামুটিভাবে 1960 নাগাদ রবার্টসন এই মডেলটাকে একটু মডিফাই করলেন। তিনি বললেন যে যেটা ড্যানিয়েল এবং ড্যাভসন বলেছিলেন যে তিনটি ডিস্টিংক্ট অর্থাৎ আলাদা আলাদাভাবে মেমব্রেন ফর্ম করে প্লাজমা মেমব্রেন আছে, মানে প্রোটিনের একটা আলাদা মেমব্রেন, তার নিচে প্রোটিনের একটা আলাদা মেমব্রেন এবং মাঝখানে লিপিডের বাইলেয়ারের একটা আলাদা মেমব্রেন, এবং এই চারটে মিলে তৈরি করছে আমার আলটিমেটলি প্লাজমা মেমব্রেন। ওকে, ড্যানিয়েল এবং ড্যাভসন ক্লিয়ারলি বলেছিলেন যে তিনটে আলাদা আলাদা মেমব্রেন হিসেবে প্লাজমা মেমব্রেন প্রেজেন্ট, বাইরে প্রোটিন মেমব্রেন, ভেতরে প্রোটিন মেমব্রেন, মাঝখানে লিপিড মেমব্রেন। কিন্তু রবার্টসন বললেন না, এখানে কোনো তিনটে ডিস্টিংক্ট আলাদা আলাদাভাবে মেমব্রেন নেই, বরং এই পুরোটাই একটাই মেমব্রেন, তার তিনটে আলাদা আলাদা পার্ট, তিনটে আলাদা আলাদা লেয়ার, একটা প্রোটিনের লেয়ার বাইরে, একটা প্রোটিনের লেয়ার ভেতরে এবং মাঝখানে ডেফিনেটলি তিনিও বললেন যে লিপিডের বাই লেয়ার আছে। কিন্তু যেহেতু এই পুরোটা রিপ্রেজেন্ট করছে একটাই লেয়ারকে, তাই এই মডেলটাকে বলা হয় ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন অর্থাৎ মেমব্রেন একটাই, মেমব্রেন তিনটে নয়, যে প্রোটিনের আলাদা মেমব্রেন, লিপিডের আলাদা মেমব্রেন তা নয়, পুরোটা মিলে একটাই মেমব্রেন তৈরি করছে, কিন্তু তার তিনটে ডিস্টিংক্ট পার্ট, তিনটে ডিস্টিংক্ট পার্ট। আউটার পোর্শনে আছে একটা প্রোটিনের পার্ট, মিডল পোর্শনে আছে লিপিড বাইলেয়ার, আর ইনার পোর্শনে আছে আর একটা প্রোটিন পার্ট, কিন্তু তিনটে মিলে আলটিমেটলি বানাচ্ছে একটাই মেমব্রেন। ওকে, তাই এই মডেলটা প্রকাশ হলো 1960 খ্রিস্টাব্দে এবং রবার্টসন মডেল নামে পরিচিত বা ইউনিট মেমব্রেন মডেল নামে পরিচিত। তো রবার্টসন শুধু এই মডেলটাই বললেন না, তার পাশাপাশি তিনি মেজারমেন্ট করে দিলেন, অর্থাৎ এই প্রোটিন কতটা পার্টে আছে, লিপিড বাইলেয়ার কতটা পার্টে আছে এবং ইনার পোর্শনে প্রোটিন কতটা পার্টে আছে। তিনি ক্যালকুলেশন করে এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে বললেন যে প্রোটিন 20 অ্যাংস্ট্রম লেয়ার ফর্ম করছে দুটো, এবং মাঝখানে লিপিড 35 অ্যাংস্ট্রম লেয়ার ফর্ম করছে, অর্থাৎ তার দৈর্ঘ্য মেজার করলেন, তার লেন্থ, প্রোটিন যে ডিস্টিংক্ট পার্ট তার লেন্থ 20 অ্যাংস্ট্রম, মাঝে লিপিডের লেন্থ 35 অ্যাংস্ট্রম এবং ভেতরের প্রোটিনের লেন্থ 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ আলটিমেটলি পুরো প্লাজমা মেমব্রেন 75 অ্যাংস্ট্রমের রয়েছে। এই কথাটা রবার্টসন বললেন, অর্থাৎ তিনি মেজারমেন্টও করলেন আবার ইউনিট মেমব্রেনের কনসেপ্টও দিলেন। কিন্তু এই কনসেপ্টগুলোর মধ্যেও কিছু ত্রুটি ছিল, এই কনসেপ্টগুলো নিয়ে বিভিন্ন রিসার্চ হচ্ছিল, কিছু ত্রুটি ডেফিনেটলি ছিল, যে ত্রুটিগুলোকে আলটিমেটলি খণ্ডন করলেন আমাদের সিঙ্গার এবং নিকলসন সাহেব। তারা এসে বললেন যে না, রবার্টসন মডেল বা ড্যানিয়েল ড্যাভসন মডেলের মতো ডেফিনেটলি প্রোটিন আছে, লিপিড আছে, সবই ঠিক আছে, কিন্তু প্রোটিনগুলো কোনো আলাদা আলাদা করে স্পেসিফিক পজিশনে নেই, বরং প্রোটিনগুলো লিপিডের মধ্যে এমবেডেড স্টেটে আছে, গেঁথে আছে, জাস্ট লাইক আইসবার্গ প্রেজেন্ট অন সি, অর্থাৎ একটা সমুদ্রের মধ্যে হিমশৈলগুলো যেভাবে থাকে সেইভাবে প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রোটিনগুলো প্রেজেন্ট আছে। আমরা দেখব, সেগুলোকে আসবো। তবে সিঙ্গার নিকলসন হচ্ছে মোস্টলি অ্যাকসেপ্টেড মডেল সিঙ্গার নিকলসন মডেল, যে মডেলকে আমরা চিনি কি হিসেবে, আমরা চিনি ফ্লুইড মোজাইক মডেল হিসেবে, ফ্লুইড মোজাইক মডেল হিসেবে। ওকে, তো এইখানে
আমরা ড্যানিয়েল ডেভসন মডেলের সঙ্গে সিঙ্গার নিকলসন মডেল, ড্যানিয়েল ডেভসন হোক বা আমাদের রবার্টসন সাহেবই হোক, মোটামুটিভাবে দুজনের কনসেপ্টই প্রায় এক, তার সঙ্গে আমরা যদি সিঙ্গার নিকলসন মডেলকে পার্থক্য করতে চাই কী কী দেখতে পারি। তাহলে ড্যানিয়েল ডেভসন বা রবার্টসন এদের কথা অনুসারে প্রোটিন একটা ডিস্টিংক্ট পার্ট তৈরি করছে, এই যে প্রোটিনের একটা লেয়ার বাইরের দিকে, এই যে প্রোটিনের একটা লেয়ার ভেতরের দিকে, আর মাঝখানে স্যান্ডউইচড হয়ে আছে আমাদের লিপিড বাই লেয়ার, এই যে দুটো লেয়ার, এই পজিশনটা একটা লিপিড লেয়ার আর এই পজিশনটা একটা লিপিড লেয়ার, তাই না? তাহলে লিপিড বাই লেয়ার ইজ স্যান্ডউইচড বিটুইন টু প্রোটিন লেয়ার্স। এই মডেলটা দিয়েছিলেন ড্যানিয়েল অ্যান্ড ডেভসন। সিঙ্গার নিকলসন কি বললেন? তিনি বললেন যে আলাদা করে প্রোটিন কোনো লেয়ার ফর্ম করছে না, আলাদা করে প্রোটিন প্রেজেন্ট নেই, বরং এই যে লিপিড বাই লেয়ার তার মধ্যে এই প্রোটিনগুলো এমবেডেড আছে, গেঁথে আছে। সেটা বাইরের পোর্শনেও গেঁথে থাকতে পারে, ভেতরের দিকেও গেঁথে থাকতে পারে, অথবা পুরোটা জুড়েও গেঁথে থাকতে পারে। মোট কথা, সিঙ্গার নিকলসন মডেলের যে মেন স্বীকার্য ছিল সেটা ছিল প্রোটিনস আর এমবেডেড ইনটু দ্য লিপিড বাইলেয়ার, অর্থাৎ লিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিনসগুলো এমবেডেড ফর্মে প্রেজেন্ট আছে। এবার এই যে প্রোটিনসগুলো এমবেডেড ফর্মে আছে, এই প্রোটিনসগুলো দুরকম নেচার শো করতে পারে। আইদার আমরা যদি এখানে একটা বেসিক লিপিড বাইলেয়ার ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা এরকম একটা সিচুয়েশন দেখতে পাবো। ওকে, ধরে নাও যে এটা একটা লিপিড বাইলেয়ার, এটা একটা লিপিড বাইলেয়ার, মোনোলেয়ার আর এখানে মোনোলেয়ার, তার মানে লিপিড বাইলেয়ার। এবার এই লিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিনসগুলো অ্যাকর্ডিং টু সিঙ্গার অ্যান্ড নিকলসন তাদের মত অনুসারে দুভাবে প্রেজেন্ট থাকতে পারে। আইদার পুরো লিপিড লেয়ারটা জুড়ে এই পার থেকে ওই পার প্রেজেন্ট থাকতে পারে, অথবা পেরিফেরিতে অ্যাটাচ থাকতে পারে, মানে আইদার বাইরের দিকে অথবা ভেতরের দিকে। ওকে, পেরিফেরিতে অ্যাটাচ থাকতে পারে। যদি প্রোটিনসগুলো পুরো মেমব্রেনকে ট্রান্সফার করে, তাহলে সেই ধরনের প্রোটিনসকে আমরা বলবো ট্রান্সমেমব্রেন প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, বা একে ইন্টিগ্রাল প্রোটিনও বলা হয়, ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন। আর যে প্রোটিনগুলো প্লাজমা মেমব্রেনের লিপিডের সারফেসে প্রেজেন্ট আছে, মানে বাইরের দিকে অথবা ভেতরের দিকে, তাদেরকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিনস, বা এগুলোকে এক্সট্রিনসিক প্রোটিনসও বলা হয়। তাহলে এই ডায়াগ্রাম অনুসারে এগুলো হলো আমার ট্রান্সমেমব্রেন প্রোটিন, যেগুলো একদম বাহির থেকে ভেতর অবধি বিস্তৃত, এগুলো হলো ট্রান্সমেমব্রেন প্রোটিন। কিন্তু এই প্রোটিনগুলোকে যদি আমরা দেখতে চাই, এগুলো কিন্তু শুধুমাত্র বাইরের দিকে লিপিডের আউটার সারফেসে অ্যাটাচ আছে, বা এই প্রোটিনটাকে যদি আমরা দেখতে চাই তাহলে ইনার সারফেসে অ্যাটাচ আছে। তাহলে এগুলোকে আমরা নাম দিয়ে দেবো পেরিফেরাল প্রোটিনস। তো এগুলো হলো পেরিফেরাল প্রোটিনস, হোয়ারাস দিস প্রোটিনস আর নোন অ্যাজ ইন্টিগ্রাল প্রোটিন অর ট্রান্সমেমব্রেন প্রোটিন। কিন্তু এর নেচারটা কি? এর নেচারটা হচ্ছে ফ্লুইড মোজাইক, অর্থাৎ যে আইসবার্গগুলো, আমরা যদি এখানে একটা লিপিডের সমুদ্র কল্পনা করে নিই, তাহলে এই লিপিডের সি এর মধ্যে আইসবার্গসের মতো প্রোটিনগুলো এমবেডেড আছে, গেঁথে আছে, কেউ পুরোটা জুড়ে, কেউ বাইরের বা ভেতরের পোর্শনে। কিন্তু মনে রাখার বিষয় হলো প্লাজমা মেমব্রেনের যে স্ট্রাকচার অ্যাকর্ডিং টু সিঙ্গার নিকলসন মডেল, এটা কিন্তু রিজিড স্ট্রাকচার নয়, রিজিড স্ট্রাকচার নয়। অর্থাৎ প্লাজমা মেমব্রেন ফ্লুইডি স্ট্রাকচার মেনটেন করে, ফ্লুইড স্ট্রাকচার দেখায়। ফ্লুইড স্ট্রাকচার বলতে একদম সমুদ্রের মধ্যে ঢেউগুলো যেমন কখনো স্থির হয় না, তারা ক্রমশ মুভমেন্ট শো করে, সেমভাবেই একটা সেলের যে প্লাজমা মেমব্রেন সেটা ক্রমান্বয়ে মুভ করছে, ঢেউয়ের মতো মুভ করছে, কোনো রিজিড স্ট্রাকচার মেনটেন করছে না, সে ক্রমান্বয়ে নিজের স্ট্রাকচারকে ফ্লুইডিশ নেচারে শো করছে। তার মানে এই যে লিপিডসগুলো, এগুলো নিজেদের মধ্যে স্থান আদান প্রদান করছে, এগুলো বাহির থেকে ভেতরে চলে আসছে, ভেতর থেকে বাইরে যাচ্ছে। মোট কথা পুরো লেয়ারটাই কিন্তু একটা ফ্লুইডিশ বা কোয়াসি ফ্লুইড নেচারের একটা জেলের মতো স্ট্রাকচার ফর্ম করছে, রাইট, অ্যাকর্ডিং টু সিঙ্গার অ্যান্ড নিকলসন। তো এইখানে যদি আমরা দেখতে চাই, দেখলেন প্রত্যেকটা মডেলকে পাশাপাশি রেখে দেখানো আছে। যে ওভারটন মডেল বলেছিল যে সিম্পল একটা লেয়ারে লিপিড, তারপরে গর্টার গ্রিয়েন্ডার মডেল বলেছিল বাই লিপিড লেয়ার, বাই লেয়ারে লিপিড আছে। তারপরে ড্যানিয়েল ডেভসন বলেছিলেন যে না, শুধু লিপিড নয়, তাই তো, এর বাইরে প্রোটিনসও প্রেজেন্ট আছে, আমরা এখান থেকে দেখতে পারি। রবার্টসন বলেছিলেন যে এটা পুরোটা একটা ইউনিট মেমব্রেন স্ট্রাকচার, যেখানে তিনি মেজার করে দিলেন যে প্রোটিনগুলোর যে লেন্থ প্রোটিনের পোর্শনে, দ্যাট ইজ 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম, আর মাঝে আছে লিপিড বাই লেয়ার 35 অ্যাংস্ট্রম। সো ওভারঅল প্লাজমা মেমব্রেনের লেন্থ হলো 75 অ্যাংস্ট্রম। এসবের ঊর্ধ্বে এসে সিঙ্গার নিকলসন বললেন যে না, লিপিডসগুলো
বাইলেয়ার ফর্ম করলেও প্রোটিনসগুলো কিন্তু আলাদা কোনো ডিস্টিংক্ট লেয়ার বা পোর্শন ফর্ম করছে না। সেই প্রোটিনসগুলো আইদার এমবেডেড হিসেবে থাকছে লিপিড লেয়ারের মধ্যে অথবা বাইরের দিকে বা ভিতরের দিকে প্রেজেন্ট থাকছে, রাইট? তো এইভাবে আমরা সিঙ্গার নিকলসন মডেলকে দেখতে পারি। তো এখানে সিঙ্গার নিকলসন মডেলকে আরও ক্লিয়ারলি মেনশন করা আছে। এখানে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে সিঙ্গার নিকলসন মডেলের যে মেন স্বীকার্য সেটা ছিল যে প্রোটিনস আর এমবেডেড, রাইট? প্রোটিনস আর এমবেডেড ইন লিপিড বাইলেয়ার, এবং প্রোটিনসগুলো এমবেডেড থাকার ফলে এবং লিপিডগুলোর মুভমেন্ট শো করার ফলে যে নেচারটা দিচ্ছিল সেই নেচারটাকেই আমরা বলছিলাম ফ্লুইডিশ নেচার, এবং সেখান থেকেই এই মডেলকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। ওকে, তো এই রকম একটা স্ট্রাকচারকে আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। তবে এইখানে যদি আমরা দেখতে চাই তাহলে প্লাজমা মেমব্রেনে অ্যাকর্ডিং টু সিঙ্গার নিকলসন কী কী পোর্শন পাবো আমরা এখানে খেয়াল করে দেখতে পারি যে এইটা হলো লিপিড ময়েটিস, তাই তো? এবং এইভাবে লিপিড ময়েটিসগুলো পাশাপাশি জুড়ে একটা সিঙ্গেল মোনোলেয়ার তৈরি করেছে, রাইট? যদি আমরা ছবিটার সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে দিস ইজ আ মোনোলেয়ার, লিপিডের মোনোলেয়ার। ওকে, এবং এরপরে উল্টো ওরিয়েন্টেশনে আর এক ধরনের মোনোলেয়ার প্রেজেন্ট আছে, তারা একটা মোনোলেয়ার তৈরি করছে এবং এদের মধ্যে ইন্টারঅ্যাকশানের ফলে আলটিমেটলি তৈরি হচ্ছে লিপিড বাইলেয়ার, রাইট? কেন এই দুজনের মধ্যে উল্টো ওরিয়েন্টেশন থাকে, একটা এইভাবে প্রেজেন্ট থাকলে একটা উল্টো দিকের অ্যারেঞ্জমেন্টে থাকে? আশা করি সেটা আমি বোঝাতে পেরেছি যে হেডগুলো থাকে সব হাইড্রোফিলিক ওয়াটার লাভিং আর টেলের পোর্শনটা থাকে হাইড্রোফোবিক। তাহলে এই পোর্শনকে আমার ভেতরের দিকে রাখতেই হবে যাতে সে ওয়াটারের সংস্পর্শে না আসে, কারণ সাইটোসলিক হোক বা নন সাইটোসলিক হোক উভয় দিকেই জল আছে এবং জলের দিকে যেন সবসময় মাথাটা ফেস করে থাকে এবং তার টেলগুলো যাতে ভেতরের দিকে জলের সংস্পর্শে না আসে। ওকে, এইভাবে লিপিডের বাইলেয়ার ফর্ম করছে এবং আলটিমেটলি আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি? প্রোটিন দেখতে পাচ্ছি, তাই তো? কিছু কিছু প্রোটিন প্রেজেন্ট আছে শুধুমাত্র পেরিফেরি রিজিয়ানে, এই যে পেরিফেরি রিজিয়ানে অর্থাৎ পুরোটা জুড়ে নেই, তাদেরকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন বা একে বলা হয় এক্সট্রিনসিক প্রোটিন। ওকে, তবে এক্সট্রিনসিক প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন প্লাজমা মেমব্রেনের বাইরেও থাকে, মানে যদি আমরা ধরে নিই যে এইটা হলো নন সাইটোসলিক পার্ট, হ্যাঁ, নন সাইটোসলিক মানে সেলের বাইরে, আর এটা যদি আমি ধরে নিই সাইটোসলিক পার্ট, তাহলে আমরা নন সাইটোসলিক দিকেও আমরা পাবো পেরিফেরাল প্রোটিনকে, আবার সাইটোসলিক দিকেও আমরা পাবো পেরিফেরাল প্রোটিনকে। কিন্তু পেরিফেরাল প্রোটিনের যে কনসেন্ট্রেশন সেটা সবচেয়ে বেশি থাকে সাইটোসলিক ডোমেনে বা সাইটোসলিক পোর্শনে পেরিফেরাল প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি থাকে। তাহলে বেশি মাত্রায় পেরিফেরাল প্রোটিন কিন্তু আমরা পাবো সাইটোসলিক ডোমেনে, নন সাইটোসলিকে কিন্তু নয়। ওকে, এই পেরিফেরাল প্রোটিনকে বাদ দিলে আমরা এখানে আর এক ধরনের প্রোটিনও দেখতে পাচ্ছি, এটা প্লাজমা মেমব্রেনের দুটো লেয়ারকে আর পার করছে। এই প্রোটিনগুলোকেই আমরা বললাম ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন, রাইট? এবার ট্রান্সমেমব্রেন প্রোটিনও আবার বিভিন্ন ধরনের হতে পারে, কিছু চ্যানেল প্রোটিন হয়, কিছু আলফা হেলিক্স প্রোটিন থাকে, যেমন আমরা এখানে দেখছি চ্যানেল প্রোটিন, মানে এখানে কিছু পোর্স আছে যার সাহায্যে মলিকিউলসের আদান প্রদান হবে বাহির থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে। আলফা হেলিক্স প্রোটিন আছে, অর্থাৎ হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করে আছে, এগুলো সবই ট্রান্সমেমব্রেন প্রোটিন। অর্থাৎ আলফা হেলিক্স প্রোটিনই বলো না কেন, চ্যানেল প্রোটিনই বলো না কেন, সবগুলোই ট্রান্সমেমব্রেন প্রোটিনের আন্ডারেই পড়ে, অর্থাৎ প্লাজমা মেমব্রেনের দুটো লেয়ারকেই ভেদ করছে। তো এগুলো আমরা যখন প্রোটিনকে ডিটেলে পড়বো তখন ডিসকাস করব। এইবার এখানে আর কি দেখা যাচ্ছে? আর দেখা যাচ্ছে হচ্ছে এই ধরনের কিছু স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোই কার্বোহাইড্রেটকে রিপ্রেজেন্ট করছে। কার্বোহাইড্রেট সম্পর্কে যে মেন কথা আমাদেরকে মনে রাখতে হবে যে কার্বোহাইড্রেটগুলো কিন্তু ডেফিনেটলি প্লাজমা মেমব্রেনের আউটার সারফেসে বা নন সাইটোসলিক পার্টে প্রেজেন্ট থাকে, কখনোই সাইটোসলিক পার্টে কিন্তু প্রেজেন্ট থাকবে না। নন সাইটোসলিক দিকে কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকে, আমরা ছবি থেকেও তাই দেখতে পারি। খেয়াল করে দেখা যাক, যেটা আমি নন সাইটোসলিক পার্ট বললাম এই দিকটাকে, তাহলে খেয়াল করে দেখো যে নন সাইটোসলিক পার্টেই কিন্তু এই যে কার্বোহাইড্রেটগুলো প্রেজেন্ট আছে। সাইটোসলিকের কোথাও তোমরা কার্বোহাইড্রেট দেখতে পাবে না। সো সাইটোসলিক দিকে কার্বোহাইড্রেট প্রেজেন্ট নেই, নন সাইটোসলিক দিকে আছে। আর আরেকটা কথা যেটা আমি বলেছিলাম যে কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকলেও কার্বোহাইড্রেট ফ্রি ফর্মে পাওয়া যায় না, ফ্রি ফর্মে থাকে না, মানে একা একাই কার্বোহাইড্রেট প্রোটিনের মতো কোনো একটা ভাবে থাকবে তা কিন্তু নয়। কার্বোহাইড্রেট আইদার প্রোটিনের সঙ্গে জুড়তে পারে অথবা লিপিডের সঙ্গে জুড়ে থাকতে পারে। যদি আমরা এই ছবিটাকে দেখার চেষ্টা করি তাহলে এখানে আমরা কার্বোহাইড্রেটকে কার সঙ্গে জুড়ে দেখতে পাচ্ছি? যেটা একটা কার্বোহাইড্রেট মলিকিউল, সে কিন্তু লিপিডের সঙ্গে জুড়ে আছে, তাই না? এগুলো তো লিপিড। তাহলে যদি লিপিডের সঙ্গে জুড়ে থাকে তাহলে সেই কার্বোহাইড্রেটকে আমরা বলবো গ্লাইকোলিপিড। গ্লাইকো মিন্স
কার্বোহাইড্রেট, যেহেতু লিপিডের সঙ্গে জুড়ে আছে তাই গ্লাইকোলিপিড। আবার আমরা যদি এই কার্বোহাইড্রেটটাকে দেখার চেষ্টা করি, তাহলে এই কার্বোহাইড্রেটটা কার সঙ্গে জুড়ে আছে? প্রোটিনের সঙ্গে জুড়ে আছে, তাই না? দিস ইজ দ্য প্রোটিন। তাহলে এই প্রোটিনের সঙ্গে জুড়ে আছে এই কার্বোহাইড্রেট, তাহলে এই ধরনের কার্বোহাইড্রেটকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। তাহলে আইদার কার্বোহাইড্রেট বাইন্ডস উইথ লিপিড অর বাইন্ডস উইথ প্রোটিন। ইফ বাইন্ডস উইথ লিপিড দেন উই কল ইট গ্লাইকোলিপিড, অর ইন কেস অফ প্রোটিন উই কল ইট গ্লাইকোপ্রোটিন। বাট কখনোই ফ্রি ফর্মে কিন্তু আমরা কার্বোহাইড্রেটকে পাবো না। এছাড়া আমরা আর কি দেখতে পারি? এছাড়া আমরা একটা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারে এই ধরনের কিছু মলিকিউলস দেখতে পারি যেগুলো লিপিড বাইলেয়ারের মধ্যে মাঝে মাঝে প্রেজেন্ট আছে। এই মলিকিউলসকে বলা হবে কোলেস্টেরল। ওকে, তো কোলেস্টেরল কিন্তু প্রেজেন্ট থাকবে এই লিপিড বাইলেয়ারের মাঝে, মেনলি এই হাইড্রোফোবিক পোর্শনে প্রেজেন্ট থাকবে, অর্থাৎ এই জায়গাতে প্রেজেন্ট থাকবে, যেটা ওয়াটার হেটিং পোর্শন, সেখানে প্রেজেন্ট থাকবে। রোল কি? এর রোল হচ্ছে মেনটেন দ্য মেমব্রেন ফ্লুইডিটি। একটা মেমব্রেনের যে এই ফ্লুইড নেচারটাকে সে মেনটেন করবে। কিভাবে মেনটেন করবে? তার জন্য বিভিন্ন ফ্যাক্টর দায়ী আছে, ফ্লুইডিটি। ওকে, বিভিন্ন ফ্যাক্টর দায়ী আছে, সেগুলো আমরা দেখব যখন কোলেস্টেরল নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে অন অ্যান অ্যাভারেজ আমরা অ্যাকর্ডিং টু সিঙ্গার-নিকলসন মডেল আমরা একটা প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রোটিন পাচ্ছি, আমরা একটা প্লাজমা মেমব্রেনের মধ্যে লিপিড পাচ্ছি, আমরা একটা প্লাজমা মেমব্রেনের মধ্যে কার্বোহাইড্রেট পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু পরিমাণ কোলেস্টেরল পাচ্ছি, যেটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে মেমব্রেনের ফ্লুইডিটি বজায় রাখার জন্য, রাইট? প্রোটিনসের মধ্যেও আমরা ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ পেরিফেরাল প্রোটিন পাচ্ছি, আর লিপিড বাই লেয়ার ফর্ম করে প্রেজেন্ট থাকছে। আর কার্বোহাইড্রেট আইদার গ্লাইকোলিপিড হিসেবে কার্বোহাইড্রেট অথবা গ্লাইকোপ্রোটিন হিসেবে কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকছে। তো দিস ইজ দ্য ওভারঅল ভিউ অফ সিঙ্গার-নিকলসন প্লাজমা মেমব্রেন মডেল। এখানেই আমাদেরকে এই যে কম্পোনেন্টগুলো এগুলোকে ডিটেলে পড়তে হবে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এবং কোলেস্টেরলকে নিয়ে। তো এর মধ্যে মেন যেটা আমরা পরীক্ষার প্রসপেক্টিভে পড়ি দ্যাট ইজ প্রোটিন অ্যান্ড লিপিড। কারণ প্রোটিন আর লিপিড পড়লেই তার আন্ডারে আমার কার্বোহাইড্রেট চলে আসছে, গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনের পার্টটা, এবং কোলেস্টেরলকে আমরা আলাদাভাবে পড়বো, যেটা মেমব্রেন ফ্লুইডিটিকে মেনটেন করতে কীরকম রোল প্লে করছে। তো দিস ইজ অল অ্যাবাউট ডিফারেন্ট মডেলস অফ প্লাজমা মেমব্রেন। আই থিঙ্ক এইটুকু ক্লিয়ার সবার। তো এই যে মেমব্রেনের যে মডেলগুলো দেওয়া হয়েছিল, সেই মডেলগুলো থেকে যখন আমরা স্ট্রাকচারটাকে আমরা এত সহজভাবে কি করে বলছি যে কোথায় পেরিফেরাল প্রোটিন বেশি থাকে, কোথায় ইন্টিগ্রাল প্রোটিনের কনসেন্ট্রেশন থাকে, কিভাবে প্লাজমা মেমব্রেনের বাই লেয়ার হয়, তো এগুলোকে ক্লিয়ারলি রিভিল করার জন্য যে টেকনিকটা ইউজ করা হয় দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রিজ ফ্র্যাকচার টেকনিক। ওকে, ফ্রিজ ফ্র্যাকচার টেকনিক কেন ইউজ করা হয়? টু রিভিল দ্য আলট্রা স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন, টু রিভিল দ্য আলট্রা স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন, অর্থাৎ প্লাজমা মেমব্রেনের আলট্রা স্ট্রাকচারকে রিভিল করার জন্য, মানে কিভাবে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার প্রেজেন্ট আছে, কোথায় প্রোটিনগুলো আছে, কোথায় কিভাবে লিপিড আছে, সেটাকে বোঝার জন্য আমরা এই টেকনিক ইউজ করি, ফ্রিজ ফ্র্যাকচার টেকনিক। কি করা হয় এই টেকনিকে? ফ্রিজ ফ্র্যাকচার টেকনিকে আমরা প্রথমে একটা প্লাজমা মেমব্রেনকে, যদি আমরা এই ডায়াগ্রামটাকে দেখতে চাই তাহলে এখানে আমরা দেখতে পারি যে প্লাজমা মেমব্রেনকে প্রথমে ফ্রিজ করে দেওয়া হলো, প্লাজমা মেমব্রেনকে প্রথমে আমরা ফ্রিজ করে দেবো। ওকে, তো প্লাজমা মেমব্রেনকে আমরা কত ডিগ্রি টেম্পারেচারে ফ্রিজ করব? নিয়ার অ্যাবাউট 20 ডিগ্রি, -20 ডিগ্রি সেলসিয়াসে প্লাজমা মেমব্রেনকে আমরা ফ্রিজ করে দেবো। যেই প্লাজমা মেমব্রেন ফ্রিজ হয়ে গেল, তারপর প্লাজমা মেমব্রেন, আমরা তো জানি প্লাজমা মেমব্রেন লিপিড বাইলেয়ার, তাই তো? প্লাজমা মেমব্রেন লিপিড বাইলেয়ার, তাহলে এই লিপিড বাইলেয়ারের ঠিক মিডল পোর্শন দিয়ে একটা নাইফের হেল্প নিয়ে আমরা প্লাজমা মেমব্রেনকে ডাইসেক্ট করব, অর্থাৎ এই বরাবর আমরা দুটো লেয়ারকে সেপারেট করব। যদি আমরা এই ডায়াগ্রামটাতে দেখতে চাই, খেয়াল করে দেখা যাক, একদম মাঝ বরাবর আমরা এটাকে সেপারেট করতে চাইছি। আরও ক্লিয়ার ইমেজ তোমরা এখানে বুঝতে পারবে যে এইভাবে একদম মাঝ বরাবর আমরা প্লাজমা মেমব্রেনকে সেপারেট করার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি যে প্লাজমা মেমব্রেনে কীভাবে লিপিড আর প্রোটিনগুলো অ্যারেঞ্জ থাকে। এবার এখানে একটা কোশ্চেন আমাদের মনে জাগে যে কেন প্লাজমা মেমব্রেনকে ফ্রিজ করার দরকার হলো? প্রথম কথা, কারণ আমরা ফ্রিজ না করেও তো কাটতে পারতাম। আর সেকেন্ড কোশ্চেন যেটা অ্যারাইজ করে যে ফ্রিজ করার পরেও কেন আমরা নাইফ দিয়ে মিডল পোর্শন বরাবরই ডাইসেক্ট করছি? আমরা তো ওপর থেকেও করতে পারতাম, এই বরাবর করতে পারতাম, কিন্তু কেন আমরা মিডল পোর্শন থেকে করছি? তাহলে আমরা দেখতে পাবো যে একটা প্লাজমা মেমব্রেনের এই যে স্ট্রাকচারটা, প্লাজমা মেমব্রেনের যে লিপিডের বাইলেয়ারের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে উইক বন্ড থাকে এই দুটোর মিডল পোর্শনে,
অর্থাৎ এইখানকার যে ইন্টারঅ্যাকশান সেই ইন্টারঅ্যাকশানটা থাকে সবচেয়ে উইক ইন্টারঅ্যাকশান। ওকে, এইখানে থাকে আমার মেনলি হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশান। ওকে, এটা তো একটা হাইড্রোফোবিক রিজিয়ন। তো এখানে দুটো লিপিড মলিকিউলসের যে হাইড্রোফোবিক টেলগুলো, মানে যেগুলো জলকে ভয় পায়, সেই টেলগুলো নিজেদের মধ্যে হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশান করে এই মিডল পোর্শনে। ওকে, তো এই হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশান এখানে উইক থাকে এবং এই উইক ইন্টারঅ্যাকশানের জন্যই এইখানকার বন্ডস ব্রেক করা অত্যন্ত সহজ। তাই এই মিডল পোর্শন বরাবরই আমরা নাইফ দিয়ে একে সেপারেট করার চেষ্টা করি। ওকে, এবার খেয়াল করা যাক, মনে করো নাইফ দিয়ে আমরা দুটো লেয়ারকে আলাদা করছি, তাহলে আমরা সিম্পলভাবেই এরকম দুটো লেয়ার পাবো। দুটো লেয়ার এখান দিয়ে আলাদা হতে থাকবে, এইদিকে একটা লেয়ার আলাদা হতে থাকবে, এইদিকে একটা লেয়ার আলাদা হতে থাকবে, রাইট? যে লেয়ারটা নন সাইটোসলিক, মানে সাইটোসলের দিকে নেই, মানে সেলের বাইরের দিকে আছে, এক্সট্রা সেলুলার স্পেসের দিকে যে লেয়ারটা যাচ্ছে সেপারেট হয়ে, সেইটাকে আমরা নাম দেব ইএফ ফেস। ইএফ ফেস অর্থাৎ এক্সট্রা সেলুলার ফেস। ইএফ স্ট্যান্ডস ফর এক্সট্রা সেলুলার ফেস। অর্থাৎ যখন সেপারেট করছি তখন এই পুরো লেয়ারটাকে আমরা নাম দিচ্ছি ইএফ ফেস, অর্থাৎ এক্সট্রা সেলুলার ফেস। আর যে লেয়ারটা সাইটোসলের দিকে আছে সেই লেয়ারটাকে আমরা নাম দিচ্ছি সিএফ ফেস। সিএফ মানে সাইটোসলিক ফেস, অথবা এইটাকে ডাকা হয় পিএফ ফেস হিসেবে। কেন পিএফ ফেস বলা হয় তার ব্যাখ্যা একটু পরে আসছি। পিএফ ফেসের স্ট্যান্ডস ফর প্রোটিনেশিয়াস ফেস। প্রোটিনেশিয়াস ফেস কেন বলা হচ্ছে তার ব্যাখ্যা একটু পরে আসছে। এখানে দেখা যায়, দেখো যখন আমরা এই টেকনিকটা পারফর্ম করছি, অর্থাৎ ফ্রিজ করার পরে দুটো লেয়ারকে আমরা মিডল পোর্শন বরাবর যেখানে উইকেস্ট হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশান আছে সেইখান দিয়ে আলাদা করার চেষ্টা করছি, তখন একটা খুব উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখছি। কি ঘটনা দেখছি? আমরা দেখতে পাচ্ছি যেটা এক্সট্রা সেলুলার লেয়ার মানে ইএফ ফেস, সেই ইএফ ফেসে প্রোটিনের কনসেন্ট্রেশন কম। প্রোটিনের কনসেন্ট্রেশন কম, ওকে, কম্পেয়ার টু দ্য পিএফ ফেস। কারণ দেখাই যাচ্ছে, দেখো পিএফ ফেসে কত প্রোটিন আছে, ইন্টিগ্রাল, ট্রান্সমেমব্রেন, সব প্রোটিনগুলো পিএফ ফেসে সেগমেন্টেড হয়ে গেছে বা সেপারেট হয়ে গেছে, যেখানে বাইরের দিকেও আছে বাট তুলনায় কম। তাই পিএফ ফেসে কিন্তু প্রোটিনের কনসেন্ট্রেশন হাই। তাহলে এই টেকনিকটা আমাদেরকে এটাই বুঝতে সাহায্য করে যে প্রোটিনের কনসেন্ট্রেশন সাইটোসলিক লিফলেটে, মানে সাইটোসলের দিকে যে লেয়ারটা আছে লিপিডের, সেখানে বেশি থাকে কম্পেয়ার টু দ্য এক্সট্রা সেলুলার লেয়ার। এখানে এই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ইলেকট্রন গ্রাফ ইমেজ। এইখানে আমরা দেখার চেষ্টা করি যে ইলেকট্রন গ্রাফিক ইমেজে দেখো এইটা রিপ্রেজেন্ট করছে আমার ইএফ ফেসকে, অর্থাৎ প্লাজমা মেমব্রেনে এক্সট্রা সেলুলার ফেস। দেখো এখানে কিছু বাম্পস দেখা যাচ্ছে ছোট ছোট, এই বাম্পসগুলোই হলো এক একটা প্রোটিন, কিন্তু দেখো কতটা কম মাত্রায় আছে। কিন্তু এবার নিচেরটাতে খেয়াল করো, এইটা হলো আমার পিএফ ফেস, মানে প্রোটিনেশিয়াস ফেস, যেটা সাইটোসলের দিকে আছে। মানে আমরা এই জিনিসটার কথা বলছি, এইটার কথা বলছি। তো এটারই ইলেকট্রন গ্রাফ ইমেজে দেখো বাম্পস কতগুলো দেখা যাচ্ছে, এই বাম্পসগুলোকেই বলা হয় প্রোটিন। তার মানে এই কনসেন্ট্রেশন বেশি প্রোটিনের পিএফ ফেসে কম্পেয়ার টু দ্য এক্সট্রা সেলুলার ফেস বা ইএফ, রাইট? তো ফ্রিজ ফ্র্যাকচার টেকনিক এটাই আমাদেরকে বলে যে ফ্রিজ ফ্র্যাকচার টেকনিক পারফর্ম করা হয় মিডল পোর্শন বরাবর, এবং তার ফলে যে কোনো প্রোটিনগুলোই নিচের দিকে বেশি আসে সাইটোসলিকের দিকে, এবং ওপরের দিকে বা এক্সট্রা সেলুলার দিকে তুলনায় কম পাওয়া যায়। গট ইট? তাহলে এইটুকু আশা করি ক্লিয়ার। তো আজকের মতো এইটুকু।